প্রার্থীকে গুলি এবং দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি, সহিংসতায় অন্তর্বর্তী সরকারের নিন্দা। গণতন্ত্রের স্বার্থে সংবিধানে সংশোধনী প্রয়োজন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে নবম দিনের আপিল শুনানি। মৌসুম শেষ হলেও থামছে না ডেঙ্গু সংক্রমণ, দ্রুত প্লাটিলেট কমা সহ নানা জটিল উপসর্গ, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং ঘূর্ণিঝড় কালমেঘির তাণ্ডবে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে 114, এখনও নিখোঁজ বহু মানুষ, ইন্দোনেশিয়ার সতর্কতা জারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এই ঘটনা ঘটে। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে চট্টগ্রাম 8 আসনে জনসংযোগ চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। হামলার সারওয়ার হোসেন বাবলা নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে ঘটনায় উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে। এরশাদুল্লাহর নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগের চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 চান্দগাঁও বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। বুধবার রাতে এই ঘটনায় সরোয়ার বাবলা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার পরপরই হাসপাতালে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্যার উদ্দেশ্যে গুলিটা করে অবশ্যই পাবলিকের কাছে লাগে, তো স্যার পাই এদিকে লাগে আর স্যার আপনার এখানে লাগে। নির্বাচনমুখী হওয়ার পর থেকে বেশ শান্তিপূর্ণভাবে কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছিল। এই ঘটনাটা ঘটেছে, এটা খুবই আনফরচুনেট। আল্লাহর কাছে হাজারো শুকর, সে আশঙ্কামুক্ত আছে। এই সময় নির্বাচনকে ব্যাহত করতে এই হামলা নয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্প্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এইটা ইলেকশনকে ব্যাহত করার জন্য করা হয় নাই এবং এর জন্য ইলেকশনে কোনোরকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না। এদিকে এরশাদুল্লাহর নির্বাচনী প্রচার অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে এক বিবৃতিতে সরকার আহত এই বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, চট্টগ্রামে তো পরপর দুটি ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আপনি সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন? সোনিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সি গেটে। দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে গতকালকে বিএনপির যে দুটি ঘটনা হয়েছে, একটা হলো এরশাদুল্লাহ, যিনি 8 নম্বরের বিএনপির প্রার্থী হিসেবে গণসংযোগের জন্য আসলে যে বাইজিদের চালিয়াতলী এলাকায় গিয়েছিলেন এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে গণসংযোগ চলাকালীন সময়ে কিছু দুর্বৃত্ত গাড়িবহর নিয়ে এসে হঠাৎ করে গুলি করে এবং এই গুলিতে এরশাদুল্লাহ আহত হন এবং তাকে একটা বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। এবং পাশাপাশি যে বাবলা নামের এক যুবক এই ঘটনায় নিহত হয়েছেন এবং তাদের সাথে আরো একজন শান্ত নামের একজন যুবদলের নেতা, তিনিও আসলে গুলিবিদ্ধ হয়ে বেসরকারি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং এরশাদুল্লাহর অবস্থা যদি বলি, উনি এখন যেটা আশঙ্কা ছিল সেখান থেকে নিরাপদ আছেন, এমনটা আসলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং গতকাল রাতে আসলে রাউজানের
7 নম্বর ইউনিয়নে আসলে দুই পক্ষ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রায় 5 জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন বলে আমাদের মেডিকেল সূত্র আমাদেরকে জানিয়েছেন। এবং সে মেডিকেলে সুমন নামের একজন গুলিবিদ্ধ, তার অবস্থা খুব আশঙ্কাজনক, এমনটা আসলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। যেটা রাউজানের ঘটনা, সেটা আসলে বলছে বিএনপির যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম খন্দকার, তাদের দুই গ্রুপের নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনায় এ ধরনের গুলিবিদ্ধ হয়ে আসলে তারা এখানে এসেছেন। এবং পুলিশ সূত্রে যেটা আমাদেরকে জানিয়েছেন, দুই ঘটনায় আসলে তদন্ত চলছে, তবে এখনো কোনো আসামি ধরা হয়নি, সেমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। সোনিয়া। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্র রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। এ সময় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিগত নির্বাচনে ভোট হয়েছে একতরফা, ধ্বংস হয় জবাবদিহিতা, ভেঙে পড়ে আইনের শাসন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রাষ্ট্রপক্ষের শুনানির বিষয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে বিষয়টি আসলে আপনি উপস্থাপন করছিলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও দেশে ফিরিয়ে আনতে হাইকোর্টে নবম দিনের শুনানি চলছে। আজ রাষ্ট্রপক্ষের শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটি তার দ্বিতীয় দিনের শুনানি। এর আগে গতকালও তিনি কিন্তু শুনানি করেছেন। সকাল 9:30টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চেই কিন্তু এই শুনানি শুরু হয়। এরপরে 11টার সময় একটি মধ্যাহ্ন বিরতি থাকে এবং 11:40 আবারও ফের শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল। তিনি শুনানিতে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন। এর আগে গতকাল তিনি জানিয়েছিলেন, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে জনগণের মৌলিক অধিকার কিন্তু আসলে বিনষ্ট করা হয়েছে এবং সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে আদেশ দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সেই আদেশের ফলে দেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুন হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এছাড়াও গত বছর গণঅভ্যুত্থানে যে প্রায় 1400 মানুষ শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে সেই পুরো প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে এই দেশে যে বিশৃঙ্খলা গুম খুন হয়েছিল বিষয় তিনি আলোকপাত করেছেন গতকালের শুনানিতে। এবং আজকে তিনি জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে এবং তিনি বেশ কিছু বিষয় আলোকপাত করছেন। এর মধ্যে গণতন্ত্র হচ্ছে কোহিনূর হীরার মতো, অর্থাৎ তিনি গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করেছেন এবং এটিকে পুনরুদ্ধারে সংবিধানের যে কোনো বিষয় তিনি পরিমার্জন করতে হবে বলে তিনি মনে করেন। এছাড়াও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই গণতন্ত্রতে তত্ত্বাবধায়ক সরকার আবারও ফিরিয়ে আসা উচিত বলে তিনি জানিয়েছেন। আমি জানিয়ে রাখি একটু যে গত 27 আগস্ট কিন্তু একটি রিভিউ আবেদন করা হয় যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে, সেই আবেদনটি আসলে আমলে নেয় হাইকোর্ট এবং এরপরেই বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের অর্থাৎ 5 পক্ষের 9 জন ব্যক্তি রিট করেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য এবং সেই শুনানি চলছে। এর আগে জামাতের পক্ষে, বিএনপির পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তাদের শুনানি জানিয়েছেন এবং এরপর রাষ্ট্রপক্ষের শুনানি চলছে। আজকে দ্বিতীয় দিনের মধ্যে ধারণা করা হচ্ছে এই শুনানির পরেই বিচার বিভাগ থেকে একটি রায় আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার কবে নাগাদ ফিরবে। তবে তারা জানিয়েছেন আগামী নির্বাচন নয়, এর পরবর্তী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে তারা মনে করেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে যুগপথ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ 8টি ইসলামী দল। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ইতোমধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশে জোটের 8 সদস্যের প্রতিনিধির দল।
দর্শক, পদযাত্রা কর্মসূচির বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, পদযাত্রা সহ যমুনার সামনের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, আর জামায়াত সহ সমমনা দলের বক্তব্য এখন কি রাখছেন, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জি, এই মুহূর্তে আমি যমুনার অদূরেই রয়েছি। আপনারা যেমনটা শুনছিলেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে জুলাই সনদের আদেশ জারি এবং সে অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে যে যুগপৎ আন্দোলন করে আসছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ প্রায় 8টি দল, তারা তাদের যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে মূলত তারা গণমিছিল সহ তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসেছেন। এবং আমরা যেমনটা দেখেছি যে জামায়াত ইসলামী বিভিন্ন জায়গা থেকে যেমনটা দেখছিলেন যে জামায়াত ইসলামী বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্নভাবে মিছিল নিয়ে শাপলা চত্বর, শান্তিনগর থেকে মিছিল নিয়ে প্রথমে তারা পল্টনে জড়ো হয়। একই সঙ্গে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনও একইভাবে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে পল্টনে জড়ো হয় এবং একই রকম দৃশ্য সবগুলো দলের মধ্য থেকে আমরা দেখেছি। তারা পল্টনে জড়ো হওয়ার পর বিভিন্ন দলের নেতারা যে নভেম্বরেই তারা গণভোট অথবা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের যেই সেটা কার্যকর করতে হবে সেই গুরুত্ব তুলে ধরে নানা বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন বক্তব্য সমানেই তারা আসলে এখন এই আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে তারা স্মারকলিপি নিয়ে আজকে জামায়াত ইসলামীর 2 সদস্যের প্রতিনিধি দল সহ মোট 9 সদস্যের প্রতিনিধি দল এখানে 8টি দল থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে তারা এসেছেন। আমরা দেখেছি এখানে মৎস্য ভবনে তাদের সমাবেশটি থামিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে তাদের সমাবেশ চলছে। তবে প্রতিনিধি দল সরাসরি যমুনার দিকে গেছেন। আমরা যেমনটা দেখেছি যে এই জুলাই সনদ আইনি ভিত্তি বাস্তবায়ন আদেশ জারি না হওয়া পর্যন্ত এবং সেই অনুযায়ী গণভোট না হলে প্রয়োজনে নির্বাচন পেছানোর কথা উঠেছে এই আন্দোলনের বিভিন্ন নেতাদের মুখ থেকে। তবে তারা খুব শীঘ্রই কঠোর আন্দোলনের মধ্যে যাবেন এমনটাও ঘোষণা দিয়েছেন। তবে এই ছিল যমুনার সামনে থেকে 8টি দলের যে যুগপৎ আন্দোলন তার সর্বশেষ অবস্থা। মারুফ, আপনাকে ধন্যবাদ। মৌসুম শেষ হলেও থামছে না ডেঙ্গুর সংক্রমণ। মশাবাহিত রোগটি থেকে সবাইকে সচেতন থাকতে হবে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রোগীরা খিঁচুনি সহ জ্বর, মাথা ব্যথা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পরে পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই রোগে আক্রান্ত হলে রক্তে প্লাটিলেট কমে যাচ্ছে, যাকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। দর্শক, ডেঙ্গু নিয়ে আরো খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, আপনি তো বরগুনার হাসপাতালে আছেন, ডেঙ্গুর এই মুহূর্তে বরগুনার হাসপাতালে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। যে ডেঙ্গুর যে শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্ত হলেও ডেঙ্গুর যে প্রভাব সেটি কিন্তু এখনো কাটেনি। এখনো ডেঙ্গু কিন্তু 2-1 দিন যে আক্রান্তের সংখ্যা কম থাকলে আবার কিন্তু 2-1 দিন পরে আক্রান্তের সংখ্যাটা বাড়ে। আমরা দেখেছি গতকালকে আক্রান্তের সংখ্যা কিন্তু বরগুনাতে 24 ঘন্টায় ছিল 47 এবং আজকের কথা যদি বলি, আজকের যে সিভিল সার্জন তথ্য অনুযায়ী আজকে নতুন করে আক্রান্ত হয়েছে জেলায় 29 জন এবং এখন পর্যন্ত কিন্তু জেলায় মোট আক্রান্ত হয়েছে 9029 জন এবং বর্তমানে জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরগুনা সদর যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে কিন্তু মোট 102 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এবং এছাড়াও কিন্তু মৃত্যুর সংখ্যাটা যদি বলি, আপনারা জানেন যে মৃত্যুর সংখ্যাটা বাংলাদেশের মধ্যে সবচাইতে কিন্তু বরগুনাতেই বেশি। এখানে কিন্তু সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যাটা 15 হলেও এটি কিন্তু বেসরকারি হিসেবে 63-তে দাঁড়িয়েছে। আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, চিকিৎসকরাও বারবার যেটি বলেছেন যে আসলে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে বৃষ্টির পানি সংরক্ষণের কারণে কিন্তু এই সমস্যাটি বরগুনায় হচ্ছে। এবং সিভিল সার্জন থেকে জানিয়েছে যে আসলে মশক নিধনের যে বিষয়ে যে কার্যকর সেটি কিন্তু জোরদার করতে হবে। কিন্তু
একটি বিষয় হচ্ছে যে আমরা এই বরগুনার যে 4টি পৌরসভা রয়েছে এই 4টি পৌরসভায় মশক নিধনের তেমন কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না, এবং এই মশক নিধনের যে কার্যক্রম মশক নিধনের যে কার্যক্রম একদমই নেই বললে চলে। এবং আমরা এখানে দেখেছি যে পৌর প্রশাসন এবং জেলা প্রশাসন কারো তরফ থেকে কিন্তু এই যে মশক নিধনের বিষয়ে যে কোনো পদক্ষেপ সেটি একবারে নেই বললেই চলে। তো সেক্ষেত্রে কিন্তু নাগরিকরা মনে করছেন যে আসলে যদি মশক নিধনটা জোরদার করা যায় সেক্ষেত্রে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসা সম্ভব। তো সোনি, এই ছিল বরগুনা থেকে সব শেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। সংস্কার না হওয়ায় আতাইকুলা ডেমরা বেহাল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। সড়কের ছোট বড় গর্তে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসী। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। ইকবাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাবনার আতাইকুলার ডেমরা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এখন বেহাল। এ সড়ক দিয়ে প্রতিদিন সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন, অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় 15 কিলোমিটার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়ক বেহালে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। স্থানীয়দের অভিযোগ, বারবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেন চলাচলকারী যাত্রী ও চালকরা। তাদের দাবি, খানাখন্দে ভরা এ সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। মানুষের অনেক কষ্ট হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসার সময় অনেক দুর্ঘটনা ঘটে। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল দিয়েছি, 2 দিনই নষ্ট হয়েছে। ভাঙার রাস্তাতে আমরা গাড়ি চালাই না, যা কামাই করি সব গাড়ির মধ্যে দেয় নাকি। রোড ভাঙার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়। আমরা স্কুলে আসতে পারি না, মানুষের যাতায়াতের সমস্যা হয়। এই রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত ভালো হয়, তাছাড়া মানুষের গাড়ি করে নষ্ট হয়। গাড়ি ঘোড়ার সাথে আমরা যে টাকা কামাই করি এর ভিতরে চলে যায়, সংসার কি দিয়ে চালাবো। সড়কটি মেরামতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান উপজেলা প্রকৌশলী। এখন আছে 12 ফিট, কোথাও 18 ফিট, আমরা রাস্তাতে 24 ফিট করবো। এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পাইলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। আতাইকুলার ডেমরা সড়কটি দ্রুত সংস্কার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম আমন ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় এখনো পানির নিচে তলিয়ে আছে। তাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জয়পুরহাটের ফসলি জমি। জমে থাকা পানিতে ডুবে আছে ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের ক্ষেত। সদ্য রোপিত শস্যে শিকড় গজানোর আগে ধরেছে পচন, ফলে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হচ্ছেন কৃষকরা। গত মৌসুমে আলুর ন্যায্য দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা, যা এই বছর পুষিয়ে নিতে চাইলেও উল্টো হতাশায় কৃষকরা। বৃষ্টি আর বাতাস, এই বাতাসে সমস্ত ধান পড়ে গেছে। আজকে তো কৃষকের অবস্থা তো বেহাল অবস্থা। আগামী আলু লাগাচ্ছি তো, যার জন্য 30,000 টাকা খরচ হয়েছে 1 বিঘায়। এগুলা সম্পূর্ণ মনে করেন মার গেল। ভারী বৃষ্টির কারণে আমার পেঁয়াজের গাছ ছিল, ওটার কারণে ভারী বৃষ্টির কারণে সোয়া পড়ে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে যদি আমি কিছু পাইতাম, কৃষি কিছু পাইতাম, তাহলে আমার খুব উপকৃত হতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জয়পুর জেলায় আগাম আলু, পেঁয়াজ এবং আমন ধানে, রূপা আমন ধানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ব্যাপারে মাঠে তথ্য সংগ্রহ করছি। তথ্য আমরা আমাদের প্রপার চ্যানেলে আমরা এটা উপরে পাঠাবো। যদি সরকার মনে করে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করবে, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার দাবি ভুক্তভোগী কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। নাটোরের গুরুদাসপুরে নদীগর্ভে বিলীন হওয়ার পথে বলিহরি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে ভাঙনে বিলীন হয়েছে খেলার মাঠ। আতঙ্কের মধ্যেই চলছে পাঠদান।
অবিলম্বে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থী ও গ্রামবাসী। আর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা অফিস। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামে ৩০,০০০-এর বেশি মানুষের বসতি। ১৯৬৫ সালে আত্রাই নদীর তীরে নির্মিত হয় বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থী সংখ্যা ২৩৯ জন। সামনে ছিল খেলার মাঠ, নদীর পেটে গ্রাস হয়েছে তা। পূর্বে ভাঙন রোধে দায়সারা কাজ করে পানি উন্নয়ন বোর্ড হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। মাঠ ফিরে পেতে আকুতি জানায় কোমলমতি শিক্ষার্থীরা। উপর মহলের নির্দেশ থাকায় এ নিয়ে কথা বলতে রাজি নয় শিক্ষকরা। তবে গ্রামবাসী বলেন শিশুরা দুর্ঘটনার শিকার হতে পারে। ভাঙন রোধে ৬৫ লাখ টাকার কাজ করে পানি উন্নয়ন বোর্ড, তবে কাজে ৯/৬ হয়। নদীর গ্রাস থেকে প্রতিষ্ঠানটি বাঁচাতে তাই কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। উন্নয়ন বোর্ডের কাজ আসছিল ৬৫ লাখ টাকার কাজ, ৬৫ লাখ টাকার কাজ করতে এসে ১৫ লক্ষ টাকার কাজও করেনি। প্রতি বছর ভাঙনের কবলে পড়ে যাচ্ছে, এতে আমাদের স্কুলের অনেক ক্ষতি সাধন হচ্ছে। নদী ভাঙনের কারণে আমাদের মাঠটা ভেঙে গেছে, যদি আমাদের মাঠটা ভালো করে দেয় তাহলে আমরা ভালোভাবে খেলতে পারবো। আমাদের মাঠ স্যারেরা সারিয়ে দেয় না, সরকাররাও কিছু বলে না, তাই আমরা খেলার কোনো সুযোগও পাই না। যে মাঠটা সারিয়ে দিলে আমরা একটু খেলার সুযোগ পাই। সরকারের কাছে দাবি যে স্কুলের ফিল্ড মেরামত করে ছেলেপেলেদের খেলাধুলার ব্যবস্থা করে ভাঙনের কবলে পড়া প্রতিষ্ঠান নিজে পরিদর্শন করেছেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। এই অনুসারে সাথে ইতিমধ্যেই আমি ফোনে কথা বলেছি যে স্কুলে দ্রুত পদক্ষেপ নিতে হবে ভাঙন রোধে। স্যার বলছে আপনি দেখে আসেন, দেখে আসার পর কি অবস্থা আমাকে জানাবেন। আমি বিষয়টি তাকে অবগত করেছি। ভাঙনে নদীর পাড়ে এসে ঠেকেছে বিদ্যালয়, তাই অবিলম্বে প্রতিষ্ঠান রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থী ও গ্রামবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির প্রার্থীকে গুলি এবং দুপক্ষের সংঘর্ষের ঘটনা উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি। সহিংসতায় অন্তর্বর্তী সরকারের নিন্দা। গণতন্ত্রের স্বার্থে সংবিধানে সংশোধনী প্রয়োজন বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে নবম দিনের আপিল শুনানি। মৌসুম শেষ হলেও থামছে না ডেঙ্গুর সংক্রমণ। দ্রুত প্লাটিলেট কমা সহ নানা জটিল উপসর্গ, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং ঘূর্ণিঝড় কালমেঘী তাণ্ডবে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ১১৪। এখনও নিখোঁজ বহু মানুষ। ইন্দোনেশিয়ায় সতর্কতা জারি। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।